সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। চিত্রনায়ক রিয়াজ গত এক যুগে অভিনয় করেছেন ৭০টি ছবিতে। গত ২ সপ্তাহে তার সঙ্গে আমরা কথা বলেছি। আরো কিছু কথা নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি। আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করে যারা মনের কথা, তারাই বলেন কথা আমার ছবিতে। বিনোদিত হই যাদের ভাবনাতে, প্রিয় মুখ, প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি, আমার ছবি, আমাদের চলচ্চিত্রের ছবি। ২০০৩ সালের আরো একটি বাণিজ্য সফল ছবি, ইতিহাস তৈরি করা ছবি। ছবির নাম মনের মাঝে তুমি। পরিচালক মতিউর রহমান পানু, অভিনয় করলেন রিয়াজ এবং পূর্ণিমা। কেন মনের মাঝে তুমি এত হিট করলো? মনের মাঝে তুমিতে বাংলাদেশে প্রথম সিনেমাস্কোপ টেকনোলজিটা আমার কাছে মনে হয় যে হলে সম্ভবত কমার্শিয়াল ছবিতে প্রথম ইউজ করা হলো সিনেমাস্কোপ টেকনোলজি প্লাস ডিজিটাল সাউন্ড যে ব্যাপারটা ছিল। কিন্তু মনের মাঝে তুমিতে টেকনিক্যালি একটা রিচ ব্যাপার ছিল। আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে ছবির মেকিং এর মধ্যে, স্ক্রিন প্লের মধ্যে অসাধারণ একটা প্রেমের একটা ব্যাপার ছিল, একটা আন্ডারকারেন্ট লাভ ছিল। এবং পরিচালক এই ছবিটার পরিচালনার মধ্যে এবং স্ক্রিন প্লের মধ্যে পারফরমেন্স সবকিছু মিলিয়ে, লোকেশনস, গানগুলোর সবকিছুর মধ্যে একটা নতুনত্ব ছিল, একটা মডার্ন ব্যাপার ছিল। এটাকে মনেই হচ্ছে ২০০৩ সালের ছবি বা ওই সময়কার ছবি। সো এটা একটা বিশাল ব্যবসা করেছে। প্রেমী ও প্রেমী দেখা দিলে তুমি, আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো। মনের মাঝে তুমির মতো ছবি আমরা আর পাচ্ছি না কেন? যে ধরনের বাজেট নিয়ে মনের মাঝে তুমি তৈরি হয়েছে, আমাদের দেশে বর্তমানে ধারণা করা হয় সে ধরনের বাজেট ছবি তৈরি করে ওই বাজেটে মার্কেটিং করার মতো জায়গা নেই। মার্কেটটা অনেক ছোট হয়ে এসেছে। সো ব্যবসায়িক এই লোকসানটা দিয়ে এবং এই রিস্কটা নিয়ে কেউ ছবি বানাতে আগ্রহী হচ্ছে না বর্তমানে। বর্তমান প্রযোজকরা চাচ্ছে যে খুব অল্প সময়ে ছবি তৈরি করে কোটিপতি হয়ে যাওয়া, খুবই অল্প সময়ে। ২০০৪ সালে নায়ক রিয়াজের ৪টি ছবি মুক্তি পেল। এর মধ্যে উল্লেখযোগ্য ছবি চাষী নজরুল ইসলামের মেঘের পরে মেঘ। রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে তৈরি হলো এই ছবিটি। দ্বৈত চরিত্রে অভিনয় করলেন আপনি। অসাধারণ চরিত্র, অসাধারণ পারফরমেন্স। এই ছবির গল্প এবং আপনার অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে আমাদের কিছু বলুন। আমার কাছে সবসময় মনে হতো যে যেটার মধ্যে চ্যালেঞ্জ আছে, যেটা করতে যে আমাকে বারবার ভাবতে হবে, সে ধরনের কাজ আমি করতে চাই সবসময়। সে ধরনের কাজ খুব রেয়ার পাওয়া যায়। যখন মেঘের পরে মেঘের স্ক্রিপ্ট আমি পেলাম, তখন আমার কাছে মনে হলো যে এটা একটা বিশাল চ্যালেঞ্জিং একটা ব্যাপার। একই সাথে দুইটা একেবারে অপোজিট ক্যারেক্টার অভিনয় করা, এবং দুইটা ক্যারেক্টারের মধ্যে চেহারা যথেষ্ট মিল আছে, পোশাক আশাকেরও মোটামুটি খুব বেশি একটা ডিফারেন্স না, তারপরেও দুইটাকে দুই রকম করতে হবে, ম্যানারিজম আলাদা। আমার কাছে মনে হচ্ছিল একটা ভেরি টাফ একটা জব। কিন্তু সেখানে ছিলেন শুটিং এর সময় চাষী ভাই, চাষী নজরুল ইসলাম, অত্যন্ত গুণী একজন পরিচালক। তো চাষী ভাইয়ের হেল্পে এবং পুরা ইউনিটের সহায়তায় মেকআপ আর্টিস্ট যারা ছিলেন তারা আমাকে যথেষ্ট সাহায্য করেছেন। সবসময় মেকআপ নিয়ে রেডি, একটা ড্রেস চেঞ্জ করার পর ড্রেস প্যান দাঁড়িয়ে আছে, নায়িকা দাঁড়ায় আছে একটা জায়গায়। সো টোটাল টিমের কোঅপারেশনের মধ্যে দিয়ে আমার মনে হয় আমরা একটা ভালো ছবি করতে পেরেছি, মেঘের পরে মেঘ। এবং এটার জন্য আমি আমার ফার্স্ট অফ অল ডিরেক্টর, দেন ছবির লেখিকা রাবেয়া খাতুন এবং আমার পুরা মেঘের পরে মেঘ ছবি ইউনিটের কাছে আমি কৃতজ্ঞ। মেঘের পর মেঘ প্রযোজনার দায়িত্ব ছিল ইমপ্রেস টেলিফিল্মস, এবং ইমপ্রেস টেলিফিল্মসের কাছে তো কৃতজ্ঞতা আছে। খালি মেঘের পরে মেঘ না, এরকম অনেক মেঘের পরে মেঘের মতো ছবি ইমপ্রেস টেলিফিল্ম তৈরি করছে এবং আশা করি ভবিষ্যতেও করবে। চিমিতা, তুই কি করলি? কিসের লোভে, কার আশায় দেশের সঙ্গে, স্বাধীনতার সঙ্গে, নিজের সঙ্গে এই বেইমানি করলি? মিতা, বুকে বড্ড যন্ত্রণা, এটা থেকে আমি মুক্তি চাই। ভাইদের বল, আমার মৃত্যুদণ্ডটা এই মুহূর্তে কার্যকরী করা হোক। আমি মাজিদ নই।
2004 সালে আরো মুক্তি পেল বাদল খন্দকার পরিচালিত প্রেম করেছি বেশ করেছি। মুক্তি পেল আরো একটি স্মরণীয় ছবি হুমায়ুন আহমেদের শ্যামল ছায়া। ভিন্ন ধরনের একটি চরিত্রে আপনি অভিনয় করলেন, সেই চরিত্রটি সম্পর্কে আমাদের কিছু বলুন। 71-এর একজন মৌলানাকে পোর্ট্রেট করা খুব ডিফিকাল্ট একটা টাস্ক ছিল। ওই সময়কার ড্রেস, ওই সময়কার চেহারা বা ওই সময়কার কথা বলার স্টাইল, এবং যে মৌলানা থাকবে পাকিস্তানের সাপোর্টার বেসিক্যালি একটা পর্যায়ে এসে চেঞ্জ হচ্ছে, এই ট্রান্সফরমেশনটা ছবির মধ্যে দিয়ে ক্যারেক্টারের মধ্যে দিয়ে দেখানো, সে আমার মনে হয় ওই সময় এবং আমরা টানা কাজ করেছিলাম। সো স্যারের ছবিগুলোতে যেটা হয়, আমরা সবাই খুব ইনভলভ থাকি ছবিটার সময়, এবং দেখা গেছে যে আমার শুটিংয়ের বাইরে আমি অনেক অন্যান্য কাজ করছি, লাইক হয়তো বোম লাগাচ্ছি একটা জায়গায়। সো আমার কাছে মনে হয়েছে খুব মজা করে আমরা কাজটা করেছিলাম, এবং এটা আমার খুব স্মরণীয় চরিত্রগুলোর মধ্যে একটা। মৌলানা, জি জনাব। একটা সত্যি কথা বলবেন, আপনি স্বাধীন বাংলা চান না পাকিস্তান চান? পাকিস্তান। 2005 সাল মুক্তি পেল নায়ক রিয়াজ অভিনীত 8টি ছবি। একটি উল্লেখযোগ্য ছবি মতিন রহমানের রং নাম্বার। ভিন্ন ধরনের ছবি, সিরিয় কমেডি যাকে আমরা বলি, সেই ধরনের একটি ছবি। আপনার বিপরীতে অভিনয় করলেন টেলিভিশনের একজন নায়িকা শ্রাবন্তী। চলচ্চিত্রে তার প্রথম অভিনয়। রং নাম্বার এবং আপনার নায়িকা দুটি ব্যাপার সম্পর্কে আমরা জানতে চাই। বর্তমান মনে হয় সবচেয়ে বেশি ছবিতে কাজ করেছি মতিন রহমানের সাথে, সো তার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো আমার। আর শ্রাবন্তীর সাথে এর আগে আমি নাটকে কাজ করেছি, অ্যাডে কাজ করেছি। অসাধারণ ভালো একজন পারফর্মার, অসাধারণ ভালো একজন মানুষ শ্রাবন্তী যে পারফরমেন্সটা করেছে রং নাম্বারে আমার কাছে খুবই চমৎকার লেগেছিল, এবং আমার ধারণা ছিল খুব ভালো একটা ছবি আমরা করেছি। এবং আসলে আমি ছবিটা দেখার পরে মনে হচ্ছে যে এটা ওয়ান অফ দ্য ভেরি গুড একটা মুভি বা ভালো একটা ছবি। শুনুন, আপনার জন্য অপেক্ষা করতে ভালো লাগে। কথা না হলে মন অস্থির হয়ে ওঠে। অন্য কারোর জন্য তো এমন হয় না। এর নামই তো প্রেম, নাকি? 2005 সালে আরো একটি উল্লেখযোগ্য ছবি জহির রায়হানের উপন্যাস হাজার বছর ধরে অবলম্বনে তৈরি করলেন নায়িকা সুচন্দা। হাজার বছর ধরে কেন্দ্রীয় চরিত্রে পেলাম রিয়াজকে, আপনার বিপরীতে অভিনয় করলেন শশী। অনেকেরই স্বপ্ন থাকে এই ধরনের একটি উপন্যাস যখন চলচ্চিত্রে রূপ দেয় সেরকম একটি চরিত্রে অভিনয় করার। আপনি সেই সুযোগটি পেলেন এবং কতটা কাজে লাগালেন? ছবির মধ্যে মন্টু যে ক্যারেক্টারটা ছিল, আমার যে চরিত্রটা ছিল, সেই চরিত্রের জন্য একজন অভিনেতা হাজার বছর ধরে অপেক্ষা করতে পারে, এবং আমার হাজার বছর না, এই অল্প কয়েকদিনেই এরকম একটি চরিত্র করার যে সৌভাগ্য হলো, এটা বেসিক্যালি আই এম গ্রেটফুল টু আমার বড় আপা সুচন্দা আপা। আমি আগেই বলেছি যে এই ফ্যামিলির জন্য আমি ফিল্মে এসেছি, সো উনি আমাকে এই ক্যারেক্টারটার জন্য ফিট মনে করে আমাকে কাস্ট করাতে আমি ওনার প্রতি খুবই কৃতজ্ঞ। এবং ছবিটা যখন করতে গেলাম তখন আসলে মন্টুর চরিত্রটা, ওটাও খুব ডিফিকাল্ট একটা চরিত্র ছিল, এবং হাজার বছর ধরে নিয়ে আমার এই ছবিটা নিয়ে আমার অনেক স্বপ্ন। কালকেই আমি প্রথম পুরস্কারটি পেলাম হাজার বছর ধরে মন্টু চরিত্রের জন্য। ফ্যান্টাসি কিংডম আমাকে একটি অ্যাওয়ার্ড দিল, এবং আমার বিশ্বাস যে এই সিরিজে আমি এই ছবিটা নিয়ে বেশ অনেকগুলো পুরস্কার আমি আশা করছি। রিয়াজ সেই সৌভাগ্যবানদের একজন যিনি অসংখ্য বাণিজ্য সফল ছবির পাশাপাশি ভিন্নধর্মী শিল্প শোভন ছবিতে হর হামেশাই কাজ করার সুযোগ পাচ্ছেন। 2005 সালে রবীন্দ্রনাথের ছোট গল্প অবলম্বনে তৈরি করা হলো শাস্তি ছবিটি। পরিচালক চাষী নজরুল ইসলাম, অভিনয় করলেন রিয়াজ, পূর্ণিমা, ইলিয়াস কাঞ্চন এবং চম্পা। এটিও একটি খুবই সুন্দর ছবি। অবশ্যই আপনার চরিত্রটিও অত্যন্ত মুগ্ধ করেছে দর্শকদের চরিত্র চিত্রায়নে। ছোট গল্পের মধ্যে যে কি অসাধারণ ডেপথ ছিল, যারা শাস্তিটা দেখেছেন বা শাস্তি গল্পটা যারা পড়েছেন তারাই হয়তো মাইনরলি যারা পড়েছেন রিয়েলাইজ করতে পারবে। সো ওখানে এই ক্যারেক্টারটা সিদাম রুয়ের যে ক্যারেক্টারটা ছিল আমার, সেই সিদামের চরিত্রটাকে রূপ দেওয়ার আমার কাছে ইনিশিয়ালি এটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। ধুতি পরে একটা গ্রামের একজন চাষা কামলা, সো তার ব্যাপারগুলো, তার ম্যানারিজমগুলো টোটালি ডিফারেন্ট। আমার জীবনের স্মরণীয় ছবিগুলোর মধ্যে একটা ছিল শাস্তি। দাদা, দেবন বসাতে হবে, রায় বেশি হোক, গায়ের মানুষ সুতি রাখ,
বৌদির গলাতে দড়ি কলসি বেঁধে নদীতে ডুবো দিয়ে আসবো। না রে ভাই, সত্য গোপন করব না। না, কবজে তুই বউ ঝগড়া করেছিল, বড় বউ রাগ করে ঢুকে পড়েছে, সত্য কেউ জানতে পারবে না। 2005 সালে অনেক শিল্প শোভন ছবিতে কাজ করেছেন রিয়াজ, পাশাপাশি বাণিজ্য বিস্ফোরণের ছবি মোল্লা বাড়ির বউ। নতুন পরিচালক সালাউদ্দিন লাবলুর মোল্লা বাড়ির বউ অভিনয় করলেন রিয়াজ, শাবনূর এবং মৌসুমী। একই সাথে এক ছবিতে শাবনূর এবং মৌসুমী নায়ক আপনি। মোল্লা বাড়ির বউ এবং এই চরিত্রগুলো সব মিলিয়ে আমাদের কিছু বলুন। লাভলু ভাই যখন মোল্লাবাড়ির বউয়ের গল্পটা আমাকে এই নাটশেল বলল, আমার কাছে খুব মজার মনে হলো এবং ওই চ্যালেঞ্জিং ব্যাপারটা চলে আসলো। টোটালি অন্য ধরনের একটা ক্যারেক্টার, যেটা এর আগে আমি কখনোই করিনি। তো এই ছবিটা করতে যে আমরা খুব মজা করে অভিনয় করেছি। বিশেষ করে এটিএম আঙ্কেল এই ছবি করার সময় আমাকে প্রচুর হেল্প করেছেন, প্রচুর কোঅপারেট করেছেন। মানে এটিএম শামসুজ্জামানের মতো এত বড় একজন শিল্পীর সাথে সমান তালে পাল্লা দিয়ে অভিনয় করার ব্যাপারটা একটা আমার কাছে মনে হয়েছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, অনেক বড় একটা কিছু করার চেষ্টা করেছি আমি। শাবনূরের সাথে অসংখ্য ছবিতে কাজ করেছেন, মৌসুমীর সঙ্গে যখন কাজ করলেন সেই ব্যাপারটি কিছু বলুন। আমি তাকে মৌসুমী আপু বলেই ডাকি। সো তাকে প্রথমে বাসরাতে সিকোয়েন্স বউয়ের ব্যাপারটা একটু আনইজি লাগছিল, বাট এনিওয়ে অভিনয় তো অভিনয়, খুব একটা কিছু মনে হয়নি। অনেক দিন থেকে ফুল, পাখি, মেঘ, বৃষ্টি আমার কানে কানে বলছে, ওরে ভাই, ওরে ভাই, ও তগরে বাঁচতে দেব না। আমি সাহস পাই নাই। আজ আমারই মতো আর একটা ফুলের মতো জীবন নষ্ট করতে চাইছে। আর দেরি করি নাই, খুন করছি আমি, খুন না, তুমি খুন করো নাই, খুন আমি করছি। নায়িকা পূর্ণিমার বিপরীতে 2005 সালে নায়ক রিয়াজ আরো অভিনয় করলেন শহীদুল ইসলাম খোকন পরিচালিত টাকা ছবিতে। জি সরকারের ছোট্ট একটু ভালোবাসা, শাহিন সুমনের বাধা। আগেও একদিন দেখেছি তোমাকে। জি, কোথায়? ক্রিসেন্ট রোডে মারপিট করছিলে। ক্রিসেন্ট রোডে? ও হ্যাঁ, মনে পড়েছে। এক ভদ্রলোক তার আহত ভাইয়ের জীবন বাঁচাতে ব্লাড ব্যাংক থেকে রক্ত নিয়ে যাচ্ছিলেন, কিন্তু একদল গুন্ডা চাচ্ছিল ওনার ভাই রক্তের অভাবে মারা যাক। তাদের আক্রমণ থেকে ভদ্রলোককে বাঁচাতেই সোনিয়ার বিপরীতে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু। এরপরে 33টি ছবিতে আপনার বিপরীতে অভিনয় করেছেন শাবনূর, 13টি ছবিতে আপনার বিপরীতে নায়িকা হয়েছেন পূর্ণিমা। এছাড়াও প্রায় 20 জন নায়িকার সঙ্গে আপনি কাজ করেছেন, তাদের মধ্যে পপি, মৌসুমীও আছেন। আমরা জানতে চাইব, শাবনূর, পূর্ণিমা, পপি, মৌসুমী এদের সঙ্গে কাজ করেছেন, কার সঙ্গে অভিনয় করতে আপনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন? আসলে এই চারজন নায়িকাই বর্তমানে খুব জনপ্রিয় নায়িকা, চারজনই খুব গুণী নায়িকা। এবং মানুষ হিসাবে আমি বলবো যে, কারণ নায়িকা হিসাবে তো অডিয়েন্স দেখেই, মানুষ হিসাবে এই চারজনই খুবই উঁচু মাপের মানুষ। নায়ক রিয়াজ অভিনীত 70টি ছবি মুক্তি পেয়েছে। এ পর্যন্ত 43 জন পরিচালকের সঙ্গে তিনি কাজ করেছেন। সর্বোচ্চ কাজ করেছেন মতিন রহমানের সাথে, তারপরে তিনি কাজ করেছেন মোহাম্মদ হান্নানের সঙ্গে। রিয়াজ কাজ করেছেন আমজাদ হোসেনের সঙ্গে, চাষী নজরুল ইসলাম সহ আরো অনেক গুণী পরিচালকের সঙ্গে। রিয়াজ এখন প্রযোজনায় হাত দিয়েছেন, কিন্তু আমরা লক্ষ্য করলাম নতুন একজন পরিচালককে আপনি মনোনীত করেছেন, অলিক সাহেবকে আপনি নিয়েছেন। এতজন পরিচালকের সঙ্গে কাজ করার পর নতুন একজন পরিচালককে আপনার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ছবি করার সুযোগ দিলেন, কারণটি কি? এসে হওয়া কলিক, ও এসেছিল এই হৃদয়ের কথা ছবিটার গল্প শোনাতে আমাকে। ও যখন পুরো গল্পটা শোনায় আমি ওর চোখের দিকে তাকিয়েছিলাম। ডিরেক্টর মানেই স্বপ্ন তৈরি করে, স্বপ্নের সওদাগর, কিন্তু ওর চোখে, একটা ছোট্ট একটা ছেলের চোখে যে স্বপ্নটা আমি দেখতে পেয়েছিলাম ওই সময়, আমার কাছে মনে হয়েছে যে একে যদি আমি ট্রাই করি বা এই স্বপ্নটা ফুলফিল করতে পারবে। প্রযোজকের অভিজ্ঞতা সম্পর্কে আমরা জানতে চাইছি। আসলে 10 বছরে আমি কোনো ছবিতে কাজ করছি, প্রায় 10 বছর হয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে এখন আমি ছবির জগতের কিছুই জানি না। এটাই হচ্ছে প্রযোজকের অভিজ্ঞতা। আমরা একটা রেসপন্সিবিলিটি ফিল করছি, এটার প্রতিটা সমস্যাগুলো ফিল করছি। যেমন আর্টিস্ট হিসেবে আমরা অনেক সময় লেট করে যাই,
সো একজন প্রযোজক হিসেবে যখন দেখি আমার ছবির আর্টিস্ট লেট করে আসছে, তখন চুল ছেঁড়ার মতো অবস্থায় আমার টাকা যাচ্ছে, সময় যাচ্ছে। তো এরপর আমি চেষ্টা করেছি যে না, অন্যান্য প্রডিউসারের ছবিতে টাইমলি যেন যায় অ্যাটলিস্ট। নায়ক রিয়াজকে আমরা দেখছি প্রায়শই বিজ্ঞাপন চিত্রে, টিভি খুললেই প্রতিদিনই কোনো না কোনো নতুন বিজ্ঞাপনে। অনেকেই বলছেন এত টাকার পিছে ছুটছে কেন রিয়াজ? জন্মটা বাণিজ্যিক ছবি থেকে হলেও রিসেন্টলি আমি অনেকগুলো জীবনধর্মী ছবিতে কাজ করছি। সো জীবনধর্মী ছবিতে কাজ করতে যেটা হয়, প্রচুর সময় দিতে হয়, এবং জীবনধর্মী ছবিতে অভিনয়ের একজন শিল্পীর মনের খোরাক হয়, কিন্তু সেইভাবে ইকোনমিক বেনিফিট বা টাকা পয়সার ব্যাপারটা সেভাবে হয় না। সো এই টাকা পয়সার যে ব্যাপারটা থাকে, নর্মালি একজন রিয়াজকে অনেকে যেভাবে দেখে, বা বর্তমান রিয়াজের যে ইকোনমিক যে ব্যাপারটা আছে, রিয়াজের খরচটা বেড়েছে, কিন্তু একটা সাধারণ ছেলের চেয়ে আমার খরচের এক্সপেন্ডিচার অনেক বেশি। তো সেটা মেনটেন করতে গেলে আমি হয়তো অ্যাড থেকে সেইটার টাকা আমি পাই, এবং যে কারণে আমি একটা অ্যাড করলে সেটার কাউন্টার আমি একটা জীবনধর্মী ছবি করতে পারি। সো আমি হিসাবটা ওভাবে মিলাই। অভিনয় করছেন, প্রযোজক হয়েছেন, পরিচালক হওয়ার কোনো ইচ্ছে আছে কিনা? অবশ্যই ইচ্ছা আছে এক সময় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করার, কারণ পরিচালক হচ্ছে একজন ক্রিয়েটার। আমার কাছে মনে হয় যে একটা জিনিস স্বপ্নকে তৈরি করে। আমি যদি পরিচালক হতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব। আমাদের চলচ্চিত্রের বর্তমান অবস্থা সম্পর্কে আপনার ব্যক্তিগত কি মত? গতিটা খুব ধীর হলেও আমরা ধীরে ধীরে পজিটিভ সাইডের দিকে যাচ্ছি, এবং অন্ধকার রাত অবশ্যই কেটে যাবে, সকালের সূর্যোদয় অবশ্যই হবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আমাদেরকে সময় দেওয়ার জন্য, কষ্ট করে স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে এবং আপনার পুরো টিমকে আমার সম্পর্কে যে আপনি এতগুলো ডাটা কালেকশন করেছেন, যার অনেকগুলোই আমি ভুলে গিয়েছিলাম, কথা বলতে বলতে আমার কাছে সেই দিনের স্মৃতি, সেই সময়কার অনেক স্মৃতি মনে পড়ে গেল। সো এত কষ্ট করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং সেই সাথে যা ভিউয়ার্স আছেন এতক্ষণ ধরে আমাদের কথা শুনছেন, এটার জন্য আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা। আর একটাই কথা, যেটা হচ্ছে যে আমি কোনো কিছুই না আপনাদের ভালোবাসা ছাড়া। এতদিন পর্যন্ত আপনাদের ভালোবাসা পেয়ে এসেছি, আপনাদের পর আমার অধিকার তৈরি হয়েছে, আরো ভালোবাসা দাবি জানানোর সময় এসেছে। আপনাদের কাছে আমি আরো ভালোবাসা চাইছি, আপনাদের মনের একটা কোণায় খুব ছোট্ট একটা জায়গা আমি চাইছি। ধন্যবাদ। 1995 সাল থেকে 2006 বাংলার নায়ক থেকে বাধা এক যুগে 70টি ছবিতে অভিনয় করেছেন তিনি। রাতারাতি নয়, মেধা, শ্রম, অধ্যাবসায়ের মাধ্যমে তিনি আস্তে আস্তে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন। তিনি জনপ্রিয় হয়েছেন, বাণিজ্য সফল ছবিতে অভিনয় করেছেন শিল্প শোভন ছবিতেও। তার লক্ষ্য আগামীতে পরিচালক হওয়ার। অভিনেতা হিসেবে, প্রযোজক হিসেবে এবং ভবিষ্যতের পরিচালক হিসেবে আমাদের চলচ্চিত্রে ইতিবাচক ভূমিকা রাখবেন রিয়াজ, এই আমাদের প্রত্যাশা। ভালোবাসি সকালে, ভালোবাসি বিকেলে, ভালোবাসি রাত্রির গভীরে। তোমার ভালোবাসা জাগিয়ে দিয়েছে আমার মনের কবিরে। ভালোবাসি সকালে, ভালোবাসি বিকেলে, ভালোবাসি রাত্রির গভীরে। তোমার ভালোবাসা জাগিয়ে দিয়েছে আমার মনের কবিরে।